রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পরপরই মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার মন্ত্রণালয়ের দায়িত্বে আর থাকবেন না, কাজেই ফাঁকা হয়ে যাচ্ছে তার মন্ত্রণালয়ের দায়িত্বের জায়গাটি। একই সঙ্গে আরও বেশ কয়েকটি মন্ত্রণালয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর নতুন মুখ যুক্ত হতে পারেন। কারা হতে পারেন এবং কোন কোন মন্ত্রণালয়, এসব বিষয়ে জানতে আজকের আমাদের নির্বাচিত খবর। রাষ্ট্রপতির শপথের পরে কি মন্ত্রী পরিষদের রদবদল, এসব জানতে আমরা আমন্ত্রণ জানিয়েছি প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। যাচ্ছি তার কাছে। আনোয়ার হোসেন, আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে জানতে চাইছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকালকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আজকে শপথ তার। এর সঙ্গে সঙ্গেই তিনি যে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করতেন সেটি ফাঁকা হচ্ছে, কাজেই এই দায়িত্বে আসলে কে আসছেন, বা গুঞ্জন শোনা যাচ্ছে আরও কয়েকটি মন্ত্রণালয়, সেগুলো আসলে কতটা জানেন আপনি? ধন্যবাদ আপনাকে। আমরা আজকে বেশ কিছুদিন যাবতেই কথা হচ্ছিল যে মন্ত্রণালয় বা সরকারের মন্ত্রিসভার কিছুটা পরিবর্ধন মানে কিছু লোক যুক্ত হবে এবং কিছু মন্ত্রণালয় যাদের দায়িত্বে আছেন তারা হয়তো কিছু চেঞ্জ হবে, এই আলোচনাটা ছিল। কিন্তু আজকেই হবে এই জিনিসটা আসলে সকালে যে মানে আমরা জানতে পেরেছি। তো প্রথমে আমাদের আজকে প্রস্তুতিটা ছিল যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আজকে তার শপথ, সেই নিয়ে আসলে মূলত আলোচনাটা। এবং উনি সন্ধ্যায় শপথ নেবেন। এর মধ্যে আমরা মন্ত্রী পরিষদে খোঁজ নিয়ে জানতে পারলাম যে অলরেডি নতুন মন্ত্রী প্রতিমন্ত্রী চারজনের ক্ষেত্রে চারজনের সাথে যোগাযোগ করা হয়েছে, মানে চারজন মন্ত্রী প্রতিমন্ত্রী হবেন এরকম আলোচনা চলে আসছে। আসার পর আমরা যোগাযোগ করেছি, মোটামুটি কনফার্ম হয়েছে যে চারজন যুক্ত হচ্ছেন। তো এখনো আমরা এই জিনিসটা ঠিক ক্লিয়ার না কারা কোন মন্ত্রণালয়ে পাচ্ছে, সেটা হয়তো আরো একটু পরে জানতে পারবো। তবে চারজন যুক্ত হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত। একটি মন্ত্রণালয় যেমন নতুন করে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ে যুক্ত হবে নিশ্চয়ই কেউ, কারো না কারো দরকার হবে। এটা কি একটি মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হবে, নাকি নতুন করে কেউ যুক্ত হবেন সেটি জানা গেছে? মানে আপনি যেহেতু নতুন চারজন যুক্ত হচ্ছেন, সুতরাং এই সম্ভাবনাটা আছে যে নতুন কাউকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া। কেউ কেউ বলার চেষ্টা করছেন যে মানে সেই নতুন মুখগুলো কারা হতে পারে? আব্দুল মঈন খান আছেন আচ্ছা। একজন নতুন চারজন। যদি আমি আপনাকে নাম বলি, আব্দুল মঈন খান বিএনপির সিনিয়র নেতা এবং উনি বেশ কয়েকবার আগেও মন্ত্রী ছিলেন, দুইবার মন্ত্রী হয়েছেন তো উনি। তারপরে আছেন আপনার আন্দালিব রহমান পার্থ, উনিও সিনিয়র লোক, সিনিয়র পলিটিশিয়ান। তারপর পার্বত্য চট্টগ্রামের থেকে সাজি প্রো জেরি, ওনার নাম আসছে। তারপরে আপনার প্রতিমন্ত্রী হিসেবে আমরা আরেকজনের নাম শুনতেছি, তিনি হচ্ছে শামীম কায়সার লিঙ্কন। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু চারজন যুক্ত হচ্ছেন, এর মধ্যে সিনিয়র লোক আছে কয়েকজন। মঈন খানের মতো নেতা আছেন যিনি এর আগেও 2-3 বার মন্ত্রী হয়েছেন, সুতরাং তাকে হয়তো স্থানীয় সরকার দেওয়া হয় কিনা এরকম একটা আলোচনা আছে, যদিও এখনো পর্যন্ত জিনিসটা নিশ্চিত না। তারপরে আপনি ধরেন এর মধ্যে আপনার যখন নতুন চারজন যুক্ত হবে, এরকম আছে যে এক একটি মন্ত্রণালয়ে একজন মন্ত্রী 3-4টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। এটা হয়তো তাদেরকে কিছু তাদের উপর দায়িত্বের ভার কিছুটা হয়তো লাঘব করে নতুন কাউকে দেওয়া হবে। তো আমরা একটা জিনিস আমরা দেখে আসছি যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এটা সবসময় দলের মহাসচিব বা সাধারণ সম্পাদক হয়ে থাকেন। মাঝখানে আওয়ামী লীগের আমলে মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের আমলে কিছু ব্যতিক্রম ছিল। আবার বিএনপি এসে কয়েকবারই দেখা যায়, তো এবারেও ঠিক মাত্র আগেও সেই ঘটনাই আমরা দেখেছি। আপনার কি মনে হয় যে খুব নতুন করে আসা সেক্রেটারি বা মহাসচিবরা যেমন এখন ধরেন আমি যদি বলি অলরেডি বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নাম ঘোষণা করেছেন রুহুল কবির রিজভী আহমেদ। তো উনি এমপি না এবং উনি উপদেষ্টা, সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সেই ক্ষেত্রে ধারাবাহিকতা রাখতে গেলে তাকে মন্ত্রী করা সেই সম্ভাবনাটা আমি দেখছি না। আমরা যতটুকু খবর জানি, সেই ক্ষেত্রে মন্ত্রিসভায় যারা নতুন যুক্ত হয়েছেন বা পুরনো আছেন তাদের মধ্য থেকেই দায়িত্ব পালন করে। সেই ক্ষেত্রে আপনার যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সালাউদ্দিন আহমেদ এবং এখন নতুন যুক্ত হচ্ছেন মঈন খান, তাদের দুইজনের কথাটাই আলোচনা হচ্ছে। আবার এরকম আলোচনা আছে যে যিনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন শাহ আলম, তাকেই হয়তো দায়িত্ব চালিয়ে যাওয়ার যেতে দেওয়া হবে। কিন্তু মানে আজকে সন্ধ্যা বা রাতে শপথ নেওয়ার পর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে স্থানীয়, তবে যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, সেখানে হয়তো ফুল মন্ত্রী, পূর্ণমন্ত্রী, সিনিয়র কাউকেই দেওয়া হবে। আরেকটি বিষয়, আপনি নতুন মুখ যেমন যুক্ত হবেন তেমনি পুনর্বন্টনের সম্ভাবনাও আছে এর মধ্যে। তাহলে পুনর্বন্টন এবং সরকারের এখন 6 মাস বয়স, তাহলে কি কিছুটা অনুমান করে নেওয়া যায় যে এই 6 মাসে সরকারে যারা দায়িত্ব পালন করেছেন তাদের এক ধরনের মূল্যায়নের ভিত্তিতে এটি করা হচ্ছে? অবশ্যই। মানে বিএনপির যখন সরকার গঠন করেন এরকম একটা আলোচনা ছিল যে প্রধানমন্ত্রী তারেক রহমান 180 দিন পর মূল্যায়ন করবেন, মানে 6 মাস পরে একটা মূল্যায়ন করবেন। মাত্র 180 দিন পূর্ণ হলো, সেটা একটা বিষয়।
আর একটা বিষয় হচ্ছে আপনার নতুন যেহেতু 4 জনকে নিয়োগ দেওয়া হচ্ছে, সুতরাং আপনাকে ধরেই নিতে হবে যে যারা একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে হয়তো তাদের পারফরমেন্সে প্রধানমন্ত্রী হয়তো সন্তুষ্ট না, বা তাদের যে কাজের চাপ সেটা হয়তো লাঘব করার ইচ্ছা আছে। সেই ক্ষেত্রে আপনার একটা বড় ধরনের শেক হবে, মানে রিসাফলই হবে। কারণ যদি নতুন তো আর মন্ত্রণালয় নেই, কারণ অলরেডি 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী জি আছেন, জি 10 জন উপদেষ্টা আছেন। সুতরাং নতুন যারা যুক্ত হবেন তাদেরকে তো আর নতুন মন্ত্রণালয় সৃষ্টি করা যাবে না, এর মধ্য থেকেই তাদেরকে অ্যাকোমোডেট করতে হবে। সেই ক্ষেত্রে অনেকের যারা 2-3টা করে মন্ত্রণালয় আছে, এক একজন মন্ত্রী তাদের হয়তো 1টা-2টা ছেড়ে দিতে জি হবে। আপনি আর বলেছেন এটি, জি আর মির্জা ফখরুলের একটা ফাঁকা হয়েছে, মির্জা জি। ফখরুলের একটা, সেটা একটার জন্য একটাকে হয়তো একজনকে হয়তো অ্যাকোমোডেট করা যাবে, বাকিদেরকে অন্য মন্ত্রণালয় থেকে অ্যাকোমোডেট এনে করতে হবে। এখন হচ্ছে কি এই পর্যন্ত যে পরিবর্তনগুলো অনেকটা মানে রাষ্ট্রপতি যেমন নতুন করে আসবে এটা প্রত্যাশিতই ছিল অনেকটা, এবং এটা অনেকে অনুমানই করেছিলেন যে কে হতে যাচ্ছে। এই যে পরিবর্তনগুলো একসাথে চোখে পড়ছে, এর মধ্যে দিয়ে আপনি কোনো একটা নতুন ইঙ্গিত পাচ্ছেন কিনা, মানে যেমন বিএনপি সরকার বা তারেক রহমানের সরকারের একটা নতুন মুভ? একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এই গভর্নমেন্টটা আসছে একটা বিরাট একটা বেশ কিছু ঘটনার মধ্য দিয়ে, যেমন আপনার 2024 সালে 5 আগস্টে গণ অভ্যুত্থান, তারপরে অন্তর্বর্তী সরকারের 1.5 বছর প্রায় সময়টা, তারপরে বিএনপি একটা নির্বাচনের মধ্যে আসছে। তো লম্বা একটা মানে ট্রানজিশনের মধ্যে দিয়ে এই সরকারটা এসছে। এর মধ্যে আবার আপনার যুদ্ধ চলমান আছে এই ইরান আমেরিকার মধ্যে। তো সবগুলোই সব আছে। মিলে একটা মানে অর্থনৈতিক এবং জ্বালানি নানান সংকটের মধ্য দিয়ে যাচ্ছে গভর্নমেন্ট, এবং ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং তাদের উপর প্রত্যাশাও বেশি মানুষের। এই প্রত্যাশা পূরণ করতে তারা হয়তো চেষ্টা করতেছেন। এর মধ্যে হয়তো প্রধানমন্ত্রী মনে করে থাকতে পারেন যে আরো নতুন কাউকে যুক্ত করে যদি মানুষের প্রত্যাশা পূরণে আরো বেশি উদ্যোগী হওয়া যায়, আরো বেশি পরিশ্রম করা যায়, আরো বেশি চেষ্টা করা যায়, সেই জন্য হয়তো উনি নতুন ভাবছেন। সদস্যদের নিয়োগ দিচ্ছেন। আমরা একেবারে শেষ প্রশ্ন আমার এটি, সেটি হচ্ছে যে আজকে সবচেয়ে বেশি আলোচনা, মানে গতকাল থেকে আলোচনা যিনি আছেন তিনি হচ্ছেন আলোচনার কেন্দ্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে তিনি সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রীর কবর জিয়ারত করে এসেছেন, এবং আজকে সন্ধ্যা 7:30টায় তার বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। এর মধ্যে দিয়ে তিনি একই সাথে দলেও দায়িত্ব পালন করছিলেন, সরকারেও। দল বা সরকারের মধ্যে তার যুক্ত থাকার কোনো সুযোগ থাকছে না। এইটা ঠিকভাবে পূরণ হবে বলে আপনার মনে হয় কিনা? মানে একটা দলীয় অবস্থা তো পরিবর্তন হয়েছে অলরেডি। অলরেডি একটা জিনিস হচ্ছে আপনাকে মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র পলিটিশিয়ান, উনি জি। বিএনপির মহাসচিবের দায়িত্বে সবচেয়ে দীর্ঘ সময় পর্যন্ত ছিলেন। হুম। সুতরাং তাকে তিনি হয়তো এমনিতেই হয়তো দলের এই পদটাকে হয়তো এক পর্যায়ে ছেড়ে দিতেন, অন্য নতুন কেউ আসতো। এর মধ্যে সুইটেবল একটা জায়গা হচ্ছে রাষ্ট্রপতি, দলের সিনিয়র, এবং উনি সর্বজনে মোটামুটি শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত। সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামটাই রাষ্ট্রপতির মানে তালিকায় শুরু থেকে আমরা দেখে আসছি। তো উনি স্বাভাবিকভাবেই মানুষের প্রত্যাশার জায়গা থেকে বা দলের ভিতরে যে আলোচনা আছে সেটার উপর বেসিস করেই মির্জা ফখরুলই আসলে রাষ্ট্রপতি হয়েছেন, এবং উনি চলে যাবেন। উনি বেশ কয়েকবার বলেছেন যে অসুস্থতা, সেই ক্ষেত্রে নতুনদের বিএনপির মতো বড় দলে হয়তো একজন সিনিয়র পলিটিশিয়ান গেলে তার অভাব পূরণ করা কঠিন, কিন্তু বিএনপির মতো বড় দলে সেই ধরনের ব্যাকআপ, সেই ধরনের পলিটিশিয়ান, সেই ধরনের জনভিত্তি আছে, তারা অ্যাকোমোডেট করে নিতে পারবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আনোয়ার হোসেন আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি আনোয়ার হোসেন। এই সঙ্গে শেষ করছি আজকের নির্বাচিত খবর। নির্বাচিত খবর প্রতিদিন দেখুন আমাদের প্রথম আলো .com সহ প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে।